শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার কারণে এখন যে মহামারী চলছে, আমাদের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ, স্কুল কলেজ। এই কারণে এখন অনলাইন ক্লাস খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। তো আমি প্ল্যান করেছি কিছু অনলাইন ক্লাস নিব, এবং সেটা সায়েন্সের সাবজেক্টের উপর, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপর ধারাবাহিকভাবে নিতে থাকবো। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখলে কিছুটা হলেও উপকৃত হবে, কারণ বইয়ের সব চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু টপিকসগুলোর মধ্যে স্পষ্ট ধারণা দেওয়া থাকে না। তো আমি চেষ্টা করব সেই ধারণাগুলো তোমাদেরকে স্পষ্ট করে দেওয়ার জন্য। আমরা সবাই বলতে গেলে কিছু না কিছু মানসিক চাপের মধ্যে আছি, কিন্তু এই মানসিক চাপকে দূরে ফেলে দিয়ে আমরা আজকে পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এসব আমরা এক নজরে দেখে নিই যে এই ক্লাসটা শেষে আমরা কি কি আউটকাম পাবো, অর্থাৎ কী কী আমরা শিখতে পারবো, শিক্ষণফলগুলো আমাদের কী। 1 নম্বর, বল ও ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে চাপের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর, ঘনত্ব ব্যাখ্যা করতে পারবো। 3 নম্বর, স্থির ত্বরণের কোনো বিন্দুতে চাপের রাশিমালা পরিমাপ করতে পারবো। এই বিষয়গুলো আমরা এই ক্লাসটা দেখার পরে আয়ত্ত করতে পারবো, এবং শিক্ষণফলগুলো আমাদের অর্জন হবে। তাহলে আসো শুরু করা যাক। প্রথম আমি, যেহেতু বল ও ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে চাপের পরিবর্তন ব্যাখ্যা করতে হবে, তাহলে তোমাদেরকে আগে চাপের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে এসে শুরু করা যাক। প্রথমে আসা যাক চাপ কি। আমরা বল সম্পর্কে আমাদের ধারণা আছে যে কোনো কিছু ধাক্কাকেও আমরা বল বলি, বা আগের চ্যাপ্টারও আমরা পড়েছি বল সম্পর্কে। আমি এই হোয়াইট বোর্ডে এভাবে একটা ধাক্কা দিলাম, তাহলে তুমি বলবা যে স্যার আপনি বল প্রয়োগ করেছেন। কিন্তু কেউ যদি বলে না স্যার আপনি চাপ দিয়েছেন, আসলে কথা দুটোটাই সত্য। এখানে হোয়াইট বোর্ডে আমি চাপও দিয়েছি, বলও প্রয়োগ করেছি। কিভাবে? আমার হাতের একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল এখানে একটা বল প্রয়োগ করেছে। এই ক্ষেত্রফল হোয়াইট বোর্ডে যে বলটা প্রয়োগ করেছে তার যদি একক মানটা আমরা নেই, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যেটুকু বল প্রয়োগ করা হলো সেটাই হবে চাপ। মনে করি আমার হাতের ক্ষেত্রফল হচ্ছে এ, অর্থাৎ যে কোনো মান হতে পারে, আমি ধরে নিলাম সেটা এ, এবং যে বলটা আমি প্রয়োগ করলাম সেটাও যে কোনো মান হতে পারে, 2 নিউটন, 5 নিউটন। তা আমি সেটা সংখ্যা না ধরে ধরলাম এফ, পাশে এককগুলো লিখে দিই, যেহেতু ক্ষেত্রফল তাহলে এটা বর্গমিটার, আর বলের একক নিউটন। এখন এই ক্ষেত্রফলের উপর খেয়াল করে দেখো, এই ক্ষেত্রফলে বল প্রয়োগ করলে কত? বল প্রয়োগ করা হলো এফ নিউটন। সুতরাং এ বর্গমিটার ক্ষেত্রফলে, সুতরাং একক বর্গমিটার ক্ষেত্রফলে বল প্রয়োগ করা হলো এফ বাই, এবং এই রাশিটাকে আমরা বলছি চাপ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং চাপ, প্রেশার, সেহেতু আমরা এটাকে পি দিয়ে ইন্ডিকেট করতে পারি, সুতরাং পি ইকুয়ালস টু এফ বাই এ। অর্থাৎ ছোটোবেলায় যে তোমরা ঐকিক বিভার অঙ্ক করেছো সেই ধারণা থেকেই এই সূত্রটা এসেছে। আমি যদি এই ক্ষেত্রফলের উপর এফ বল প্রয়োগ করি, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেটাই হচ্ছে চাপ, যেটাকে আমরা পি ধরছি। এটাই হলো চাপ। এখন আসো চাপের এককটা কি হতে পারে এটা একটু দেখে নিই। এখানে বলের একক তোমরা জানো নিউটন, তাহলে চাপের একক যদি আমি বের করতে চাই, নিউটন, এফ এর একক নিউটন, এটাকে লিখবে এন দিয়ে, এবং ক্ষেত্রফলের একক বর্গমিটার, অর্থাৎ মিটার স্কোয়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম
নিউটন পার মিটার স্কোয়ার চাপের একক। এটার আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় পেসকেল, সংক্ষেপে পিএ দিয়ে রাখা হয়। অর্থাৎ নিউটন মিটার স্কোয়ারকে তুমি পেসকেলও বলতে পারো। এটাই হচ্ছে চাপের একক। এখন আমরা দেখব যে ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে চাপের কী পরিবর্তন হবে, সেটা আমরা এখন ব্যাখ্যা করব। আমরা দেখছি কি এখানে চাপ একটি ভগ্নাংশ F/A, অর্থাৎ F লবে আছে এবং এটা আছে হরে। যদি আমরা যে কোনো একটা ভগ্নাংশ কল্পনা করি, ধরলাম 3/6, তাহলে এটার সাথে যদি তুলনা করি আমরা, F এর জায়গায় আছে 6, A এর জায়গায় আছে 3, তাহলে ভাগফলটা কত পাচ্ছি? 2। অর্থাৎ এটার সাথে তুলনা করবো আমরা চাপটাকে। অর্থাৎ বল যদি 6 নিউটন হয়, ক্ষেত্রফল যদি 3 বর্গমিটার হয়, তখন আমরা চাপ পাচ্ছি 2 পেসকেল। এখন দেখো, বলটা আমরা একই রেখে দিলাম, নিচের হরটা আমরা বৃদ্ধি করে দিলাম, অর্থাৎ ক্ষেত্রফলটা আমরা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে মনে করো 6 করে দিলাম। তাহলে আমরা 6 বর্গমিটার ক্ষেত্রফলে বল প্রয়োগ করতেছি 6 নিউটন, আর আমরা ফলাফলটা পাচ্ছি কত? 1 পেসকেল। তাহলে দেখো, এই ভগ্নাংশের এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে হরের মানটা যদি বাড়তে থাকে, তাহলে আমরা চাপের মানটা কম পাচ্ছি, অর্থাৎ ফলাফলটা কম পাচ্ছি। আর হরের মান যদি কমতে থাকে, ফলাফলটা বেশি পাচ্ছি, অর্থাৎ চাপের মানটা বেশি পাচ্ছি। তাহলে এটা যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয়, তাহলে ভগ্নাংশের মানটা কমছে, আর যদি কম হয় তাহলে বাড়ছে। তাহলে ক্ষেত্রফলের উপর চাপ নির্ভর করছে। অর্থাৎ ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তাহলে চাপ কমবে, আর ক্ষেত্রফল যদি হ্রাস পায়, কমে যায়, তাহলে চাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ চাপ আর ক্ষেত্রফল পরস্পর ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ যদি বলটা ফিক্স থাকে, মানে পরিবর্তন না হয়, বলটা যদি আমি পরিবর্তন না করি, ক্ষেত্রফল যদি বৃদ্ধি করি, তাহলে চাপ কমবে, আর ক্ষেত্রফল যদি আমি হ্রাস করি, তাহলে চাপ বাড়বে। এই জন্য বলা যায় চাপ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ বাড়লে কমবে, কমলে বাড়বে, এভাবে মনে রাখতে পারবো আমরা। এবার আমরা আলোচনা করব ঘনত্ব নিয়ে। কোনো বস্তুর ঘনত্বকে যদি আমি রো দিয়ে ধরি, তাহলে ঘনত্বের সংজ্ঞাটা আমার জানা লাগবে। ঘনত্বের সংজ্ঞাটা হচ্ছে একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হচ্ছে। কোনো পদার্থের একক আয়তনের ভরটাই হচ্ছে কি? ঘনত্ব। তাহলে কোনো পদার্থের আয়তন যদি আমি ভি ধরি এবং সেটার ভর যদি এম ধরি, তাহলে রো ইকুয়ালস টু এম বাই ভি, অর্থাৎ একক আয়তনের ভর। একটু আগে যে ঐকিক নিয়মের মাধ্যমে যে আমি চাপের ব্যাখ্যাটা করলাম, ঠিক একইভাবে এটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভি আয়তনের জন্য ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের জন্য ভর হচ্ছে এম বাই ভি, অর্থাৎ একক আয়তনের যে ভর, সেটাই হচ্ছে ঘনত্ব। ঘনত্বের এককটা কি হতে পারে দেখে নাও। ভরের একক যদি কেজি হয়, আয়তনের একক যদি মিটার কিউব হয়, তাহলে আমরা লিখতে পারি কেজি পার মিটার কিউব। এটাকে এইভাবে লেখা যায়, আবার তুমি ইচ্ছে করলে অবলিক দিয়ে এইভাবে লিখতে পারি। এটাই হচ্ছে কি ঘনত্বের একক। এবার এসো আমরা স্থির তরলের কোনো বিন্দুতে আমরা চাপ নির্ণয় করি। আমরা জানি পদার্থ 3 অবস্থায় চাপ প্রয়োগ করে, কঠিন অবস্থায়ও করে, বায়বীয় অবস্থায়ও করছে, তরল অবস্থায়ও চাপ প্রয়োগ করছে। বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামের ছেলেমেয়েরা এটা ভালো বলতে পারবে, তারা যখন পুকুরে গোসল করতে বা স্নান করতে নামে, তখন ডুব দেওয়ার সময় তাদের একটা চাপ অনুভূত হয় তাদের মাথার উপরে যখন ডুব দেয়। আবার আমরা যে বায়ুমণ্ডলে আছি, বায়ুমণ্ডলও আমাদের উপর একটি চাপ দিচ্ছে। আবার কিছুক্ষণ প্রথম দিকে যে আমি বললাম যে আমার হাতটা হোয়াইট বোর্ডে একটা চাপ দিলাম, তা আমার হাতটা তো কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থও চাপ প্রয়োগ করছে, তরল পদার্থও চাপ প্রয়োগ করছে, বায়বীয় পদার্থও চাপ প্রয়োগ করছে। এই তিনটার মধ্যে এখন আমরা শিখব
তরলের কোনো বিন্দুতে যে চাপটা প্রয়োগ করছে সেটা কিভাবে নির্ণয় করব, সেটা কিভাবে পরিমাপ করব, সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা বুঝতে হলে প্রথমে তোমাকে এটা একটা মনে করো একটা জার, পানি ভর্তি আছে এখানে। এখন আমি এই জারের পানির যে কোনো জায়গায় চাপটা নির্ণয় করতে চাই। মনে করো আমি এই বিন্দুতে চাপটা নির্ণয় করতে যাচ্ছি, তাহলে এই বিন্দুর উপরে যে পানির স্তম্ভটা আছে সেটা যে পরিমাণ চাপ দিবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ধরে নিলাম এই বিন্দুটাতে আমরা পানির চাপটা নির্ণয় করব, সেটা এখানেও নির্ণয় করতে পারি, এই জায়গায়ও করতে পারি, এই জায়গায়ও করতে পারি, যে কোনো জায়গায় নির্ণয় করতে পারি। আমি এই জায়গায় করা যে কথা, এই জায়গায় করা একই কথা, এই জায়গায় করা একই কথা, যেহেতু একই লেভেলে আছে। সুতরাং ধরে নিলাম এই বিন্দুতে আমরা চাপটা নির্ণয় করব। তাহলে যে বিন্দুতে নির্ণয় করব সেই বিন্দুতে তোমাকে একটা পৃষ্ঠ কল্পনা করতে হবে। একটা কথা বলে রাখি, পদার্থবিজ্ঞানে তোমাকে কল্পনা শক্তিটা প্রয়োগ করতে হবে, কারণ ফিজিক্সের বইয়ের পেছনের দিকে একটা কথা লেখা আছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না আমি, যে কল্পনা শক্তি জ্ঞান থেকে বেশি গুরুত্বপূর্ণ। আলবার্ট আইনস্টাইন এই কথাটাই বলেছিল। তাহলে বুঝতেই পারছো যে কল্পনা শক্তি আমাদেরকে প্রখর করতে হবে। অর্থাৎ এখানে তোমাকে ভেবে নিতে হবে যে একটা পৃষ্ঠ আছে যার ক্ষেত্রফল হচ্ছে A, এবং পানির উপরিতল থেকে, যে পানির স্তম্ভটা যেখান থেকে শুরু হয়েছে, পানির উপরিতল থেকে ওই বিন্দু পর্যন্ত উচ্চতাটাকে ধরে নিলাম H। এটা তুমি এখান থেকে ধরলেও হবে না, এখান থেকে ধরলেও হবে না, এটা একেবারে পানির উপরিতলের জায়গাটা থেকে, এই পানির উপরিতল থেকে যে বিন্দুতে তোমার চাপ নির্ণয় করতে হবে সেই বিন্দু পর্যন্ত উচ্চতাটা হচ্ছে H যদি ধরে নাও। এবং এই তরলটার ঘনত্ব, এটা পানি হবে এমন কোনো কথা নেই, এটা তেলও হতে পারে, কেরোসিন হতে পারে, যে কোনো পদার্থ হতে পারে, তরল যে কোনো পদার্থ হতে পারে। সেই জন্য আমরা এটা ঘনত্ব ধরে নিলাম রো, এটার ঘনত্ব ধরে নিলাম রো। কিছুক্ষণ আগেই ঘনত্ব নিয়ে আলোচনা করেছিলাম আমরা। তাহলে তরলের ঘনত্ব ধরলাম রো, যে বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে সেইখানে একটা পৃষ্ঠ কল্পনা করলাম যার ক্ষেত্রফল হচ্ছে A, এবং ওই বিন্দু থেকে, তরলের ওই বিন্দু থেকে পানির উপরিতল পর্যন্ত উচ্চতাটা ধরে নিলাম H। এখন কিভাবে আমরা এটা নির্ণয় করব? তো আমরা জানি এই জায়গায় আসলে যে চাপটা তুমি অনুভব করবে সেটা হচ্ছে এই পৃষ্ঠ বরাবর যে তরলের যে স্তম্ভটা আছে, এই পৃষ্ঠ বরাবর যে তরলের যে স্তম্ভটা আছে সেই স্তম্ভটাই এই বিন্দুতে চাপ দিচ্ছে। তাহলে তরলের স্তম্ভ যে চাপ দিচ্ছে সেটা কোত্থেকে পাবো আমরা? আসলে তরলের স্তম্ভের ওজনটাই হচ্ছে এখানে বল প্রয়োগ করতেছে। কারণ এই যে আমি দাঁড়িয়ে আছি, অনেকে বলতে পারে হয়তো আমি কোনো বল প্রয়োগ করছি না, আসলে কিন্তু এখানে আমার ওজনটাই বল প্রয়োগ করছে। আমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছি, ফ্লোরে আমি বল প্রয়োগ করছি, কিভাবে? আমার ওজনটা এখানে বল প্রয়োগ করছে। ঠিক একইভাবে এই পানির স্তম্ভটা এই বিন্দুতে বল প্রয়োগ করছে, পানির স্তম্ভের ওজনটা। তাহলে আমরা এখানে F এর মানটা লিখতে পারি, অর্থাৎ এই বিন্দুতে যে বলটা প্রয়োগ হবে সেটাকে যদি আমরা F ধরি তাহলে সেটাকে আমরা লিখতে পারি mg, যেহেতু এই, তাহলে পানির স্তম্ভটা যে বল প্রয়োগ করলো, অর্থাৎ পানির স্তম্ভের ওজনটাই হচ্ছে সেই বল, অর্থাৎ F = mg। এখন এই mgর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম ঘনত্ব ρ = m/v। তাহলে m সমান কি লিখতে পারি আমরা? ρv অথবা v ρ। তাহলে m এর পরিবর্তে আমরা লিখি ρv, এবং এই জিটা এখানে আসবে। এটা হচ্ছে যে বলটা পেয়েছিলাম mg, আর যেহেতু ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে আমরা লিখতে পারি ভর = ঘনত্ব ইন্টু আয়তন। সেই কারণে ভরের পরিবর্তে আমরা লিখলাম ঘনত্ব ইন্টু আয়তন। এখন এই আয়তনটা আমরা কোত্থেকে পাবো? আয়তন রোটা আমরা জানি এখানে তরলের ঘনত্ব, জিটাও আমরা জানি 9.8, এটা অভিকর্ষজ ত্বরণ, এটা তোমরা সবাই জানো। তাহলে আমরা ভি এর মানটা কোত্থেকে পাবো? সেই ভি এর মানটা পাবো, দেখো যে পৃষ্ঠটা আমরা কল্পনা করেছিলাম সেটার ক্ষেত্রফল হচ্ছে A, এবং উচ্চতাটা, তরলস্তম্ভের উচ্চতাটা হচ্ছে H। তাহলে তরলস্তম্ভের উচ্চতাও জানা আছে, তরলস্তম্ভের ক্ষেত্রফলও জানা আছে। তো আমরা জানি
ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা আয়তনটা পেয়ে যাব। কীভাবে একটু দেখে নাও। আমরা আয়তনের সংজ্ঞা থেকে এমনিতে কী জানি দেখো, আয়তন ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন দৈর্ঘ্য গুণ প্রস্থকে আমরা লিখতে পারি ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে দেখো এই পানির যে স্তম্ভটা আমরা কল্পনা করেছি তার আয়তন যদি বের করতে চাই তাহলে তার ক্ষেত্রফল উচ্চতা জানা থাকলে চলছে। সুতরাং তার ক্ষেত্রফল হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে দুটা গুণ করলে আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি, তলস্তম্ভের আয়তন। তাহলে এখন আয়তনের পরিবর্তে আমরা লিখতে পারি এ এইচ। তাহলে এখন ভি এর জায়গায় লিখলাম এ এইচ আর রো জিটাকে আমরা আলাদা করে লিখলাম। এবার বল যেহেতু নির্ণয় করেছি, আমরা জানি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বল, সেই জন্য আমরা এ দিয়ে ভাগ করতে হবে পূর্বপক্ষে। এ দিয়ে যদি ভাগ করি তাহলে এ কাটা গেল, এইচ রো জি হয়ে গেল, আর এদিকে এফ বাই এ মানে চাপ, অর্থাৎ এ দিয়ে ভাগ করার কারণে আমরা চাপটা পেয়ে গেছি, কারণ একক ক্ষেত্রফলের উপর বলে হচ্ছে চাপ। সুতরাং শেষ পর্যন্ত রাশিমালাটা কী পেলাম, পি সমান এইচ রো জি। অর্থাৎ তরলের স্থির তরলের কোনো বিন্দুতে আমরা যদি চাপের রাশিমালা নির্ণয় করতে চাই তাহলে চাপ সমান ওই তরলস্তম্ভের পানির উপরিতল থেকে যে বিন্দুতে চাপটা নির্ণয় করব সেই বিন্দুর পর্যন্ত উচ্চতা ইন্টু ওই তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, এই তিনটা রাশি গুণ করলে আমরা চাপের পরিমাণটা নির্ণয় করতে পারব। অনেক সময় সৃজনশীল প্রশ্ন এসে থাকে যে চাপ শুধুমাত্র পানির গভীরতার উপর নির্ভর করে, সেটা তুমি প্রমাণ করে দেখো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো লাইন লিখলে কিন্তু এটার আনসারটা পেয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রো আর জি এই দুটো রাশি কিন্তু ধ্রুবক ধরতে গেলে, কারণ নির্দিষ্ট একটা তরলের জন্য রোটাও ধ্রুবক এবং জি এর মানটাও ধ্রুবক। তাহলে এই যেহেতু ধ্রুবক, সুতরাং আমরা পি সমানুপাতিক এইচ লিখতে পারি। কারণ কোনো সংখ্যা যদি ধ্রুবক কিন্তু একটা রাশির সাথে গুণফল হয় তাহলে আমরা জানি রাশিগুলোটা পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ তরলের উচ্চতা যত বাড়বে, তরলের গভীরতা যত বাড়বে, তত চাপ তোমার বেশি হবে, আর যত কমবে, গভীরতা যত কমবে, চাপও তত কমবে। অর্থাৎ এ থেকে আমরা প্রমাণ করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো বা দেখাতে পারবো যে তরলের চাপ তার উচ্চতার উপরেই নির্ভর করছে। অর্থাৎ এই পানির উপরিতল থেকে যে বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে ওই বিন্দুর চাপ, ওই বিন্দু পর্যন্ত উচ্চতা যত বেশি হবে চাপও তত বেশি হবে, এবং উচ্চতা যত কম হবে চাপও তত কম হবে। আমি বারবার একটা কথা বলছি, এই উচ্চতাটা নিতে কিন্তু অনেকেই ভুল করে থাকে। উচ্চতাটা যে কোনো জায়গা থেকে নিলে হবে না, পানির উপরিতল থেকে যে বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় চাপটা নির্ণয় করতে চাই একদম নিচের তলায়, পানির একেবারে নিচের তলায়, তখন এই পানির উপরিতল থেকে একেবারে নিচ পর্যন্ত যে উচ্চতা সেটা আমরা তখন এই এইচটা বসাবো। অর্থাৎ এই উচ্চতা এটা না হয়ে তখন এটা হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো তরলের যে কোনো বিন্দুতে এখন তোমাকে চাপ নির্ণয় করতে হলে তুমি কীভাবে এইচটা নির্ণয় করবে সেটা আগে তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। এবং এই দুইটা বিষয় যেহেতু ধ্রুবক, ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ, সেহেতু চাপটা নির্ভর করছে উচ্চতার উপরে। যেহেতু অনলাইন ক্লাসে মূল্যায়নের করার সুযোগ থাকে না, সেহেতু মূল্যায়নটা তোমরা নিজেরাই করে নিবে। আমি কিছু বাড়ি কাজ দিয়ে যাচ্ছি, সেগুলো তোমরা তুলে নাও। 1 নম্বর হচ্ছে তরলের কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে কেরোসিন, পানি এবং পারদ এই তিনটি তরলের কত গভীরতায় 98,000 প্যাসকেলের সমান চাপ হবে। এই দুটা বাড়ি কাজ তোমরা বাসায় করে রাখবে। যখন স্কুল খুলবে অবশ্যই আমি বাড়ি কাজগুলো জমা নিব। বিশেষ করে আমার স্কুলের শীতলপুর হাই স্কুল শিক্ষার্থীদের বলছি, তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করে রাখবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল।